হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে প্রেজেন্ট টেন্সের ইনডেফিনিট আর কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা রিভাইজ করিয়েছি। তো তার ফলে প্রেজেন্টের বাকি থাকলো আর দুটো, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোকে রিভাইজ করাবো। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? পারফেক্ট কথাটার মানে আমি আগে বলেছি যে যেটা একেবারে নিপুণভাবে শেষ হয়েছে বা নিপুণভাবে কোনো একটা কাজ, নিখুঁতভাবে কোনো একটা কাজ করা হয়েছে। এই দেখো, আমার কথাটাকে ভালো করে মন দিয়ে শোনো। হয়েছে মানে কাজটা হয়ে গেছে, কিন্তু অতীতে নয়, বর্তমানে কিছুক্ষণ আগে হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে। এই ধরনের যে কাজগুলো বা ঘটনাগুলো, সেগুলোই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে পড়বে। যেমন এখানে কিছু বাক্য লেখা রয়েছে, দেখো, আমি রামায়ণ পড়েছি মানে পড়ে ফেলেছি, কিন্তু অতীতে নয় যে পড়েছিলাম বেশ কিছু সময় আগে, সেরকম কিছু না। বা ধরো তোমরা চকলেট খেয়েছো, অনেক স্কুলে গিয়েছে, এরকম ধরনের যখন বাক্যগুলো থাকে তখন সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে কনসিডার করব। তাহলে ফার্স্টে আমাদেরকে কি জানতে হবে যে যে কোনো টেন্সের ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে প্রথমে বলি যে বাংলা সেন্টেন্স দিয়ে আমরা এগোবো। বাংলা একটা বাক্যকে দেখে আমরা কিভাবে বুঝবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো ফার্স্ট যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে বাক্যের কর্তা, অর্থাৎ যে কাজটা করছে তাকে আমাকে দেখতে হবে। যদি বাক্যের কর্তা আমাদের ফার্স্ট পার্সন থাকে, অর্থাৎ আমি বা আমরা, আই বা উই দিয়ে থাকে, এবং সেক্ষেত্রে ক্রিয়াপদগুলো, অর্থাৎ কাজটা, কর্তা যে কাজটা করছে সেটা যদি এরকম হয় যে পড়েছি, খেয়েছি, গিয়েছি, এই ধরনের যদি ক্রিয়াপদ থাকে, অর্থাৎ মূল যে ক্রিয়াপদ তার সাথে যদি এছি যুক্ত থাকে, এই দেখো, পড়ার সাথে এছি যুক্ত করলে কি হয়? পড়েছি, খাওয়ার সাথে এছি যুক্ত করলে খেয়েছি, যাওয়া থেকে এসছে গিয়েছি, এরকম যদি ক্রিয়াপদ থাকে আমরা বুঝে যাব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যদি সেকেন্ড পারসন হয় কর্তা, সেক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ড পারসন মানে ইউ, অর্থাৎ তুমি বা তোমরা, সেক্ষেত্রে দেখবো ক্রিয়াপদগুলো যদি এরকম থাকে যে পড়েছো, খেয়েছো, গিয়েছো, অর্থাৎ মূল ক্রিয়াপদের সাথে লাস্টে আমরা কি এছো যুক্ত হয়েছে, এ ছয়কারে ছো, এছো, অর্থাৎ তুমির সাথে যদি থাকে পড়েছো, খেয়েছো, গিয়েছো, ঘুমিয়েছো, পড়েছো, খেলেছো, এই ধরনের যদি কিছু থাকে তাহলে আমরা বুঝে যাব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার থার্ড পারসন যদি হয় আমাদের কর্তা, অর্থাৎ হি, শি মানে সে, বা ধরো কোনো একটা নাম, রাম, শ্যাম, কোনো একটা বস্তুর নাম, কোনো একটা জায়গার নাম, এবং সেক্ষেত্রে ক্রিয়াপদ যদি আমাদের থাকে পড়েছে, খেয়েছে, গিয়েছে, ঘুমিয়েছে, খেলেছে, অর্থাৎ মূল ক্রিয়ার সাথে এ আর ছয়কার এছে, এগুলো যদি দেখো পড়া থেকে করেছে, খাওয়া থেকে খেয়েছে, যাওয়া থেকে গিয়েছে, এরকম যদি কিছু ক্রিয়াপদ থাকে, সেক্ষেত্রে আমরা শিওরলি বলবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমাদের বেসিক কাজটা হয়ে গেল একটা বাংলা বাক্যকে দেখে চিনে নেওয়া যে টেন্সটা কোন টেন্সে রয়েছে, বাক্যটা কোন টেন্সে রয়েছে। এবারে আমাদের কাজ কি? এবারে আমাদের কাজ বাংলা সেন্টেন্সটাকে ইংরেজিতে কনভার্ট করা, অর্থাৎ ট্রান্সলেট করা। ট্রান্সলেট করতে গেলে যেটা আমাদের জানতেই হবে বা একেবারে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের গঠন প্রকৃতি, এই স্ট্রাকচারটা। আমি বলেছি ছক মুখস্থ রাখতে হবে, একদম সবসময় মাথায় রাখতে হবে। মুখস্থ অ্যাকচুয়ালি সেভাবে করার দরকার পড়ে না, প্র্যাকটিস করলেই এটা মনে থেকে যায়। এর মধ্যে যখনই আমরা একটা বাংলা সেন্টেন্স ইনপুট করব, এইটা যদি আমাদের ঠিকঠাক থাকে, মনে থাকে, তাহলে একেবারে সঠিক একটা ইংরেজি সেন্টেন্স আমরা কিন্তু পেয়ে যাব। এক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিছু হেল্পিং ভার্ব কোনগুলো? যেগুলো মেইন ভার্বকে সেন্টেন্সে বসতে সাহায্য করে বা সহায়তা করে বলেই এই ভার্বগুলোকে আমরা হেল্পিং ভার্ব, অর্থাৎ সহায়ক ভার্ব বা সহায়ক ক্রিয়াপদ বলে থাকি। তাহলে কি কি হেল্পিং ভার্ব লাগছে? দেখো, দুটো, হ্যাভ বা হ্যাজ। হ্যাভ কোন ক্ষেত্রে লাগে? সিঙ্গুলারের ক্ষেত্রে। সিঙ্গুলার বলতে ইউ আর আই এর ক্ষেত্রে শুধু, আর উই এর ক্ষেত্রেও প্লুরাল হলেও লাগছে, আর ইউ প্লুরাল হলেও, তোমরা হলেও হ্যাভই আমার কাজে লাগবে। হ্যাজ কোন ক্ষেত্রে? হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, রাম, শ্যাম, এগুলোর ক্ষেত্রে আমাদের হ্যাজ কাজে লাগছে। আর হ্যাভ কিন্তু যে কোনো প্লুরাল, দে এর ক্ষেত্রেও প্লুরালের, দে আমাদের প্লুরাল বহু বচন, দে মানে কি তারা, সেক্ষেত্রে আমাদের হ্যাভ লাগবে। তাহলে এই দুটো আমাদের হেল্পিং ভার্ব নিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এগোতে হবে। তাহলে সেন্টেন্সের গঠনটা কি বলেছে দেখো, ফার্স্টে আমাদেরকে যথারীতি সাবজেক্ট বসাতে হবে, কর্তাকে জায়গা দিতে হবে ফার্স্ট, তারপরে হেল্পিং ভার্ব,
এই দুটো হচ্ছে কি আমাদের হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ পারফেক্টের ক্ষেত্রে। তারপরে এই জায়গাটা দেখো মেইন ভার্বের থার্ড ফর্ম। ভার্বের মেইনলি কটা ফর্ম হয় আমি তোমাদের বলেছি, V1 V2 আর V3। এটা তো বেস ফর্ম চলে গেল, এটা পাস্ট ইনডেফিনিটে চলে গেল, আর এটা চলে গেল আমাদের পারফেক্টের ক্ষেত্রে। এই V3 কে আমাদের এখানে কাজে লাগছে। তাহলে মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে সেন্টেন্সের বাকি পার্ট অর্থাৎ অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ অর্থাৎ হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট বসবে। তাহলে এই হলো আমাদের সেন্টেন্সের গঠন প্রকৃতি বা স্ট্রাকচার। এই ছক অনুযায়ী এবারে আমরা কিছু উদাহরণ দেখব। দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা বলেছে যে আমি রামায়ণ পড়েছি, আমি তোমাকে প্রথমেই বললাম যে এই যে পড়েছি, করেছি, খেয়েছি, মানে কি করা হয়ে গেছে কাজটা পারফেক্টলি, নিখুঁতভাবে কাজটা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আরো একবার আমি অন্যভাবে চেক করব, কোন ভাবে না, একটা কর্তা দিয়ে আর ক্রিয়াপদ দিয়ে। দেখো আমি, এটা কি ফার্স্ট পারসন, চলে আসছি আমরা ফার্স্ট পারসনের লিস্টে। আই বা উই, আমি মানে আই। এবার দেখো ক্রিয়াপদটা কি, পড়েছি। দেখো তো এই যে পড়েছি, খেয়েছি, গিয়েছি, পড়েছি, পড়ার সাথে এই এছি যুক্ত করলে পড়া মূল ক্রিয়াপদ, তার সাথে এছি যুক্ত করলে পড়েছি আসছে। আমি রামায়ণ পড়েছি, তার মানে শিওর হয়ে গেলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। বেশ, এবার আমি করব ট্রান্সলেট। তাহলে যেহেতু ফার্স্টে কর্তা, সাবজেক্ট বসাতে হবে, তাই আই বসালাম। হ্যাভ না হ্যাজ যাবে? আই এর সাথে অবভিয়াসলি হ্যাভ যাবে, আই হ্যাভ। আচ্ছা, মেইন ভার্বের থার্ড ফর্ম, পড়েছি এসছে কার কাছ থেকে? পড়া থেকে। পড়া মানে কি? রিড। এবার আমি বলেছি কি যে কোনো ভার্ব, যে কোনো ভার্বই তার নিজের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম। তাহলে রিডের ফার্স্ট ফর্ম রিড, রিড, রেড, রেড। তাহলে থার্ড, এর কিন্তু কোনো বানান চেঞ্জ হয় না। সেকেন্ড ফর্মও এটা রেড হয়ে যায়, উচ্চারণটা হয়ে যায় রেড, মানে লাল যে বাংলা মানে রেডের সেটা। আর থার্ড ফর্ম উচ্চারণটা রিডই থাকে, কিন্তু বানান তিনটেরই এক। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ রিড রামায়ণ, দি রামায়ণ। যেহেতু এটা একটা পবিত্র ধর্মগ্রন্থের নাম, তার জন্য এর আগে আমাদেরকে তা বসাতে হচ্ছে। তাহলে দেখো সাবজেক্ট বসেছে, ঠিক আছে আমাদের। নেক্সট আসছে আমাদের কি, হেল্পিং ভার্ব বসাতে হবে। হ্যাভ না হলে হ্যাজ, যেহেতু আই আছে তার জন্য হ্যাভ বসেছে, ঠিক আছে। তারপরে সেন্টেন্সের বাকি পার্ট অর্থাৎ রামায়ণ, দি রামায়ণ বসে গেল। এই হচ্ছে সেন্টেন্স গঠন করার নিয়ম। এরপরে সেন্টেন্সটা দেখো, বলেছে তোমরা চকলেট খেয়েছো, তোমরা রয়েছে মানে কি সেকেন্ড পারসন, তুমি আর তোমরা একই মানে, ইউ। এলিস দেখো চকলেট খেয়েছো, এই দেখো পড়েছো, খেয়েছো, গিয়েছো, রয়েছে খেয়েছো, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট, আমার শিওর আমি। তাহলে সাবজেক্টকে ফার্স্টে বসাচ্ছি ইউ। ইউ এর সাথে কি বসে? হ্যাভ বসে, হ্যাজ কিন্তু যায় না। তাহলে ইউ হ্যাভ খেয়েছো। এবার খেয়েছো এসছে কার কাছ থেকে? খাওয়া থেকে। খেয়েছো এসছে খাওয়া থেকে। খাওয়া মানে কি? ইট। ইট ফার্স্ট ফর্ম হলে এট হচ্ছে তার সেকেন্ড ফর্ম, এটিই, যখন পাস্ট ইনডেফিনিট ইউজ করছি। আর ইটেন অর্থাৎ ই এ টি ই এন, ইটেন, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এটাকে আমরা ইউজ করি পারফেক্টের ক্ষেত্রে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? ইউ হ্যাভ হেল্পিং ভার্ব বসে গেছে, মেইন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ইটেন কে বসাতে হবে। ইউ হ্যাভ ইটেন চকলেট। সেন্টেন্সের বাকি পার্ট আছে চকলেট। ইউ হ্যাভ ইটেন চকলেটস। দেখো ইউটা সাবজেক্ট আছে, ফার্স্টে সাবজেক্ট বসবে। নেক্সট হচ্ছে হেল্পিং ভার্ব, হ্যাভ না হলে হ্যাজ, ইউ এর সাথে হ্যাভ বসে, ঠিক আছে। তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, ইট যদি ফার্স্ট ফর্ম হয়, এর সেকেন্ড ফর্ম, ইটেন থার্ড ফর্ম, ইটেন বসিয়েছি, ঠিক আছে। চকলেট খেয়েছো, চকলেটস। হয়ে গেল আমার সেকেন্ড পারসন দিয়ে একটা সেন্টেন্স। এবারে থার্ড পারসন দিয়ে আছে, দেখো থার্ড পারসন কোনগুলো? সে বা কোন একটা নাম। তাহলে এক্ষেত্রে অনেক স্কুলে গিয়েছে, এখানে একজনের নাম রয়েছে, তার মানে এটা থার্ড পারসনে। দেখো গিয়েছে, করেছে, খেয়েছে, এগুলোর মতোই না? তাহলে গিয়েছে যখন রয়েছে, তার মানে আমি শিওর হয়ে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে বাক্যটা। তাহলে এই অনুযায়ী আমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। আমি লিখলাম সাবজেক্টকে অনিক
অনিকের সাথে হ্যাভ যাবে না হ্যাজ যাবে, থার্ড পারসন, তার জন্য হ্যাজ। হ্যাজ গিয়েছে, গিয়েছে কোথা থেকে এসছে? যাওয়া থেকে। যাওয়া হচ্ছে গো, গো এর সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট, থার্ড ফর্ম কি? গান। তাহলে অনিক হ্যাজ গান স্কুলে গিয়েছে, স্কুলে অর্থাৎ টু স্কুল। তাহলে এই হলো আমার সেন্টেন্স। দেখো অনিক সাবজেক্ট বসেছে, তারপরে হ্যাভ নালে হ্যাজ এর মধ্যে একটা হেল্পিং ভার্ব আমার আসবে, যেহেতু অনিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য এর সাথে আমাকে হ্যাজ বসাতে হবে। তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্বের যে বেস ফর্ম সেটা কি? গো, যাওয়া। গো এর থার্ড ফর্ম কি? গান। তাহলে অনিক হ্যাজ গান স্কুলে গিয়েছে, টু স্কুল। একেবারে কারেক্ট সেন্টেন্স। ধরো এবারে এখানে একজন না দিয়ে, যেটা আমি আগেরগুলোতে বলেছি, একজন না দিয়ে ধরো অনিক আর সোহম, অনিক এবং সোহম স্কুলে গিয়েছে, তাহলে তুমি কি করবে? অনিক অ্যান্ড সোহম, সেক্ষেত্রে আর হ্যাজ থাকবে না। কেন? থার্ড পারসন হলে পরেও এখানে যেহেতু বহু বচন, প্লুরাল, একের বেশি ব্যক্তির কথা বলা হয়েছে, সেই জন্য অনিক অ্যান্ড সোহম হ্যাভ গান টু স্কুল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেসিক জায়গা। তোমাদেরকে আগেও পড়ানো হয়েছে, আবার একবার রিভাইজ করানো হলো। তোমরা যদি আগে এটাকে ফেয়ার খাতায় নোট ডাউন করে না থাকো, আবার বলছি এটাকে ফেয়ার খাতায় নোট ডাউন করো, এই জায়গাটা খুব ভালো করে বোঝো এবং তার সাথে এটাকে একেবারে নখদর্পণে নিয়ে নাও। যতবার পারো না দেখে লিখে প্র্যাকটিস করো এবং এই ছকের সাথে মিলিয়ে তোমরা বাংলা কিছু খুব সহজ বাক্য বাড়িতে তৈরি করো নিজেরা এবং সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করো। দেখবে যদি সামান্যতম কনফিউশন থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর আমি বলবো যে হয়তো তুমি 10টা ট্রান্সলেশন পারছো, এর মানে যে আগামী 10টা ট্রান্সলেশনও তুমি পারবে এরকম কোনো ব্যাপার নেই। কাজেই তোমার যদি টেন্স আগে তৈরি হয়ে গিয়েও থাকে, তাও এই ভিডিওটাকে আরেকবার ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো, কারণ যত প্র্যাকটিস করবে তোমার অ্যাকিউরেসি লেভেলটা তত বাড়বে। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা যে টেন্সটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো নামটার দিকে তাকাও তোমরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কি বললাম? পারফেক্ট মানে হচ্ছে সেই কাজগুলো যেগুলো নিখুঁতভাবে শেষ হয়ে গেছে। আবার কন্টিনিউয়াস মানে হচ্ছে, আগের ভিডিওতে তোমাদের বলেছি, যেটা এক নাগাড়ে চলছে কোনো একটা কাজ। এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এখন কথা বলছি, এটা কন্টিনিউয়াস। আর পারফেক্ট কোনটা? না, তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি পড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। কিন্তু এখানে আমরা দেখছি যে একই টেন্সের মধ্যে পারফেক্ট আর কন্টিনিউয়াস একসাথে রয়েছে। তাহলে এটা কিরকম হয়? দেখো এখানে একটা লাইন আমি লিখে দিয়েছি, বলছে কোনো কাজ আগে শুরু হয়েছে, আগে শুরু হয়েছে এবং এখনো চলছে। দেখো ধরো একটা কাজ, এটা একটা কাজ, কোন একটা কাজ, এই যে আমি ধরো পড়াচ্ছি তোমাদের, এটা এই যে ধরো 15 মিনিট আগে থেকে আমি তোমাদের পড়ানো শুরু করেছি, 15 মিনিট আগে পড়ানো শুরু করেছি এবং এখনো পর্যন্ত পড়িয়ে চলেছি। কাজটা কিন্তু কন্টিনিউয়াস, তাই না? চলেছি, এক নাগাড়ে কাজটা চলছে, তার মানে আগে শুরু হয়েছে কোনো একটা নির্দিষ্ট সময় এবং তারপরে এখনো কাজটা হয়ে চলেছে। এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করি। লাইনটা দেখো, কোনো কাজ আগে শুরু হয়েছে এবং এখনো চলছে। দেখো যদি সবকিছু আমি ছেড়েও দিই, সবকিছু ভুলেও যাই, এই লাইনটা দিয়ে বোঝানো যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। দেখো লাইনটাকে, কোনো কাজ আগে শুরু হয়েছে, এই ধরো আমি পারফেক্টে কি বললাম? পড়েছে, খেয়েছে, গিয়েছে, ঘুমিয়েছে, পড়েছে, এই ধরনের ক্রিয়াপদ যখন থাকে তখন পারফেক্ট। এই হয়েছেটা ওদের মতোই না, করেছে, খেয়েছে, গিয়েছে, পড়েছে, ঘুমিয়েছে, তার মানে এটাকে পারফেক্ট। আর এখনো চলছে, করছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমোচ্ছে, এগুলো কি ধরনের ক্রিয়াপদ? এগুলো তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে ব্যবহার করি। এখানে দেখো এখনো চলছে, এই যে চলছে শব্দটা, এটা করছে, খাচ্ছে, যাচ্ছে, এদের মতো। তার মানে এই দুরকমই আছে, হয়েছে মানে পারফেক্ট আর চলছে ক্রিয়াপদটা কি বোঝায়? কন্টিনিউয়াস। এই দুরকম আছে বলেই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা মানে জাস্ট বোঝার সুবিধার জন্য এই লাইনটা দিয়েই আমি টেন্সটাকে বোঝানোর চেষ্টা করলাম জাস্ট। এবারে যেটা আমাদেরকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এর সেন্টেন্সের স্ট্রাকচার, গঠন পদ্ধতি। একটু জটিলতা আছে অন্যান্যগুলোর তুলনায়, একেবারেই জটিল নয়, কিন্তু যদি তুলনা করি তাহলে ইনডেফিনিট, কন্টিনিউয়াস আর পারফেক্টের চেয়ে একটু লেন্দি। এটা কিভাবে? দেখো
ফার্স্টে আমাকে তো ক্রিয়াপদ নিতেই কর্তাকে নিতেই হবে, ক্রিয়া যে করছে সাবজেক্ট তাকে আমি বসাবো। এর যে হেল্পিং ভার্ব, এর হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাজ বিন না হলে হ্যাভ বিন। এ দেখো হ্যাভ বা হ্যাজ আর তার সাথে বিনটা আমার কমন। হ্যাভ আমি কোন কোন ক্ষেত্রে বসাবো, যদি আই বা উই থাকে হ্যাভ বসবে, যদি ইউ থাকে হ্যাভ বসবে, যদি দে থাকে প্লুরাল নাম্বার হ্যাভ বসবে, আর যদি হি শি রাম শ্যাম যে কোনো নাম থাকে তাহলে হ্যাজ বসবে। আর বিনটা আমার কমন। আর এই দেখো এখানে লিখে দিচ্ছি হেল্পিং ভার্ব হ্যাভ বিন নাহলে হ্যাজ বিন, এই দুটোর মধ্যে একটা আমাকে নিতে হবে। আর তারপরে এই মেইন ভার্বের জায়গাটাকে খুব ভালো করে দেখো, এখানে পারফেক্ট আছে তার জন্য মেইন ভার্বের থার্ড ফর্ম হবে তা নয়, কিন্তু মেইন ভার্ব কন্টিনিউয়াসের রুলকে ফলো করবে। দেখো মেইন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এটা কন্টিনিউয়াসে হতো, এই রুলটাই ফলো করছে। তাহলে পারফেক্টের রুলটা কে ফলো করলো, এই যে বিন শব্দটা এ ফলো করেছে পারফেক্টের রুলকে। আমি একটা কোনো একটা চ্যাপ্টারে তোমাদের বলেছিলাম যে বি নিজেও একটা ভার্ব, হওয়া অর্থে বি কে লেখা হয়। বি এর থার্ড ফর্ম কিন্তু বিন। থার্ড ফর্ম কোন ক্ষেত্রে ইউজ হয়, ভার্বের তিনটে ফর্ম মেইনলি, ভার্ব ভি1 ভি2 ভি3। ভি3 কোন ক্ষেত্রে ইউজ হয়, পারফেক্টের ক্ষেত্রে ইউজ হয়। এখানে পারফেক্ট রয়েছে তার জন্য বিটা হয়ে গেল বিন। আর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু আমাদের ইউজ হচ্ছে আইএনজির সাথে যুক্ত হয়ে কিসের জন্য, কন্টিনিউয়াসের জন্য। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ তার সাথে বিন, তারপরে মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। এইবারে দুটো নতুন জিনিস আমরা ইন্ট্রোডিউস করছি, কি কি? এক হচ্ছে ফর না হলে সিন্স, অবলিক দেওয়া আছে ফর না হলে সিন্স, আর একটা টাইম। কেন? কারণ এই বাক্যগুলো তোমরা যখন দেখবে বাংলায়, দেখো রাহুল 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, অঙ্কিতা বিকেল 5টা থেকে মাঠে খেলছে। প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখো বাংলার ক্ষেত্রে সময়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন না, আমি বাক্যটা কি বলে, আমি এইখানে দেখো কোনো কাজ আগে শুরু হয়েছে, একটা সময় তো শুরু হয়েছে, একটা সময় আগে তো শুরু হয়েছে, সেই সময়টাকে নির্দেশ করার জন্যই প্রত্যেকটা বাক্যে একটা করে সময়ের উল্লেখ আমরা পাচ্ছি। তো এটাকেই, এই যে টাইম মানে সময়, এটাকে উল্লেখ করার জন্যই টাইম লেখা রয়েছে। আর তার সাথে ফর না হলে সিন্স। এবার ফর আর সিন্স এর ব্যবহারটাকে আমাদের শিখতে হবে। দেখো ফর কোথায় ইউজ করবো আর সিন্স কোথায় ইউজ করব। ফর কে ব্যবহার করব সময় যখন আমার অনির্দিষ্ট, উদাহরণস্বরূপ 2 ঘন্টা 5 দিন 3 ঘন্টা এরকম। আর সিন্স কখন ব্যবহার করব, সময় যখন আমার নির্দিষ্ট করে দেওয়া থাকবে, যেমন বিকেল 5টা থেকে বা 2010 সাল থেকে বা ধরো এত তারিখ থেকে বলা আছে। মানে কি, এই যে 2 ঘন্টা বা 5 দিন, এই 2 ঘন্টা 5 দিন 10 দিন 2 বছর যাই হোক না কেন, কবে থেকে শুরু হয়েছে সেটা তো আমাকে নির্দিষ্ট করে বলা নেই। এই 2 ঘন্টাটা 5টা থেকে 7টা নাকি 2টো থেকে 4টে, এটা তো বলা নেই। 5 দিন মানে হচ্ছে আমার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, সোম থেকে শুক্র নাকি মঙ্গল থেকে শনি, এটা বলা নেই কিন্তু নির্দিষ্ট করে। আর সিন্স কি, যখন সময় নির্দিষ্ট, মানে ধরো এই দেখো এখানে বলে দিয়েছে 5টা থেকে, সময়টাকে নির্দিষ্ট করে দিয়েছে কটা থেকে, 5টা থেকে বা 7টা থেকে বা এত সাল থেকে বা এত তারিখ থেকে বা এই বার থেকে, এটা নির্দিষ্ট রয়েছে। এই হচ্ছে আমার ফর আর সিন্স এর ডিফারেন্স। যারা আগে নোট ডাউন করনি তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো নোট করে নাও, আদারওয়াইজ এই ফর আর সিন্স অনেকে ভুল করে ফেলে, এটা যেন না হয় কখনোই। এবারে আমরা চলে আসবো সোজা ট্রান্সলেশনে। ফার্স্ট সেন্টেন্সটা, বাংলা সেন্টেন্সটা দেখো, বলছে রাহুল 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছে। দেখো বাংলা বাক্যটা কি বলছে, রাহুল কর্তা কাজ করছে, কি কাজ না পড়ার এক কাজ করছে, পড়ছে সে। দেখো 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছে, মানে 2 ঘন্টা আগে তার পড়াটা শুরু হয়েছে, পড়ার কাজটা। এই লাইনটার সাথে মেলাও, কোনো কাজ আগে শুরু হয়েছে মানে 2 ঘন্টা আগে পড়াটা শুরু হয়েছে ওর, ইংরেজি পড়াটা, এবং পড়ছে আর রয়েছে কিন্তু, মানে এখনো পড়ে চলেছে। এর জন্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা পড়ছে। তাহলে ট্রান্সলেশন কিভাবে হবে, ফার্স্টে আমাকে সাবজেক্ট বসাতে হবে, রাহুল সাবজেক্ট, লিখলাম রাহুল। এবারে বলো রাহুলের সাথে হ্যাভ যাবে না হ্যাজ যাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবভিয়াসলি হ্যাজ। বিন দিতে হবে, হ্যাজ বিন, হ্যাজ বিন। এবার মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস আইএনজি। পড়েছে এসছে কার থেকে, করছে এসছে কার থেকে, পড়া থেকে। পড়া মানে কি, রিড, তাহলে রিড লিখলাম। তো যেহেতু কন্টিনিউয়াস তার জন্য আইএনজি যোগ করতে বাধ্য আমি। তাহলে রাহুল হ্যাজ বিন রিডিং, কি ইংরেজি পড়ছে, ইংলিশ। রাহুল হ্যাজ বিন রিডিং ইংলিশ। এইবার আমাকে সময়, লাস্টে কি আছে ফর বা সিন্স তার সাথে টাইম।
তাহলে 2 ঘন্টা ধরে চলছে পড়ার কাজটা। এবার আমি এখানে ফর করব না সিন্স করব? কি বলেছি, ফর যখন সময় অনির্দিষ্ট, মানে কটা থেকে কটায়, 2 ঘন্টা মানে 5টা থেকে 7টা বা 9টা থেকে 11টা বলা নেই, কি বলেছে শুধু 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছে, তার মানে আমাকে ফর নিতে হবে, সিন্স নিতে পারবো না। ইংলিশ ফর 2 আওয়ার্স। এই যে দেখো, রাহুল হ্যাজ বিন রিডিং ইংলিশ ফর 2 আওয়ার্স। এবার একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, অনেকে এই 2 ঘন্টা ধরে এখানে বাংলায় বানান করে লেখা আছে 2 ঘন্টা ধরে, এখানে কিন্তু কখনোই ভুল করে এই সংখ্যার 2 লেখা যাবে না, ফর 2 আওয়ার্স। অনেকে এটাকে ঠিক বলে ভাবতেও পারেন, কিন্তু এই যখন এখানে এই সংখ্যাটাও বাংলায় 2 দিয়ে লেখা থাকবে, 2 ঘন্টা, সেক্ষেত্রে তুমি 2 আওয়ার্স করতে পারো, এই অঙ্কের 2 লিখতে পারো, সংখ্যার 2 লিখতে পারো। কিন্তু যখন 2 ঘন্টা বানান করে দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে 2টাও বানান করেই লিখতে হবে। তাহলে দেখো, সাবজেক্ট রাহুল, হ্যাভ বিন নালে হ্যাজ বিন এর মধ্যে কোনটা আসবে? হ্যাজ বিন আসবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে কি আছে? মেইন ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি, রিড মেইন ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি। তারপরে ইংরেজি পড়ছে, ইংলিশটাকে এখানে ঢুকিয়ে দেব। তারপরে ফর 2 আওয়ার্স। ফর কেন না, সময় নির্দিষ্ট নেই, তার জন্য ফর বসলো, আর 2 ঘন্টা হচ্ছে 2 আওয়ার্স। এখানে একটা জিনিস অ্যাড করে নেবে, অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, 3 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। এটা খুব ভালো করে শোনো, 3 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। যখনই এ ধরনের বাক্য তোমরা পাবে, বৃষ্টি পড়ছে বা গরম পড়েছে, শুধু বলেছে আজ খুব গরম পড়েছে বা আজ খুব গরম, এটা কি হবে? এখানে আমাকে লিখতে হবে ইট ইজ সো হট টুডে, বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। এই যে ইটটাকে আমরা নিয়ে আসলাম, এই যে ইট শব্দটাকে আমরা ব্যবহার করলাম, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট, এই ইটটাকে বলা হয় কেন ইন্ট্রোডাক্টরি? ইন্ট্রোডাক্টরি এসছে ইন্ট্রোডাকশন শব্দটা থেকে। ইন্ট্রোডাকশন মানে কি, বা ইন্ট্রোডিউস শব্দটা, ইন্ট্রোডিউস হচ্ছে আমাদের ভার্ব, ক্রিয়াপদ, মানে পরিচয় করানো, আর ইন্ট্রোডাকশন হচ্ছে পরিচয় বা পরিচিতি, নাউন। ইন্ট্রোডাক্টরি ইট কেন বলা হচ্ছে? দেখো, ইট মানে কি? ইহা, শুদ্ধ বাংলায় বলতে গেলে। এই ইহা শব্দটা বা এই শব্দটা এই গোটা বাক্যের মধ্যে রয়েছে কোথাও? নেই কিন্তু বাংলাতে। কিন্তু গ্রামারের নিয়ম বলছে, ইংরেজি গ্রামারের রুলস বলছে, এই ধরনের বাক্যের ট্রান্সলেশন করতে গেলে আমাদেরকে এই ইটটাকে দিতে হবে, নিয়ে আসতে হবে, নতুন করে নিয়ে আসতে হবে। তার মানে কি, তুমি যখন ট্রান্সলেশনটার দিকে দেখছো, বাংলাতে ইহা শব্দটা নেই, অথচ তুমি ইংরেজিতে ইট একটা নতুন শব্দকে ইন্ট্রোডিউস করছো, যার জন্যই এটাকে ইন্ট্রোডাক্টরি, মানে নতুন করে পরিচয় করাচ্ছ ইংরেজি সেন্টেন্সের মধ্যে, আগে ছিল না, নতুন করে এনে আমরা ঢোকাচ্ছি ইটটাকে, এর জন্য এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়, যে নতুন করে পরিচয় করানো হচ্ছে শব্দটার সাথে। তাহলে এখানে এটাই কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করে, এই ইটটা। দেখো, বৃষ্টি পড়ছে, এটা তো গোটাটাই ক্রিয়াপদ। বৃষ্টি পড়া মানে কি? দেখো, রেইন মানে হচ্ছে একটা হয় নাউন বা বিশেষ্য পদ, সেটা মানে শুধু বৃষ্টি, এটা নাউন হিসেবে ইউজ হয়। আরেকটা রেইন মানে হয় বৃষ্টি পড়া, যেটা কিনা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। দুটো কিন্তু একই বানান, একই উচ্চারণ, একটা নাউন হিসাবে, একটা ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, বৃষ্টি পড়া। এখানে বৃষ্টি পড়ছে রয়েছে, তার মানে এটা তো ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট কোথাও আছে? দেখো তো, বাক্যটার মধ্যে 3 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, সাবজেক্ট কিন্তু কেউ নেই। এইখানে ইন্ট্রোডাক্টরি ইটের আমাদের প্রয়োজনীয়তা। এই ইটটা এখানে, বা এই ইটটা যেটাই ধরো, সাবজেক্ট হিসেবে কাজ করবে, কর্তা হিসেবে কাজ করবে। তাহলে এই গেল এটার বেসিক ফান্ডা। এবারে আমি ট্রান্সলেশন করব। ফার্স্টে আমাকে যেহেতু সাবজেক্ট রাখতে হবে, তার জন্য আমাকে ইটকে এখানে জায়গা দিতে হবে ফার্স্টে। ইট, এবার ইট মানে কি? ইহা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করছে, তাহলে হ্যাভ বিন যাবে না হ্যাজ বিন যাবে? হ্যাজ বিন যাবে। ইট হ্যাজ বিন, বৃষ্টি পড়ছে, রেইন মানে বৃষ্টি পড়া, আমি আগেই বললাম, ফার্স্ট ফর্ম রেইন, আইএনজি যোগ করতে হবে, না হলে কন্টিনিউয়াস হচ্ছে না। ইট হ্যাজ বিন রেইনিং। এবারে আমাকে বলো তোমরা, যে ফর হবে না সিন্স হবে? দেখো, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, ফর হবে, সময় নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট সময়। তাহলে ফর
বানান করে লিখতে হবে, কারণ 2 তো না, এটা 3 হবে। যাই হোক, বানান করে লিখতে হবে কারণ এখানে 3 ঘন্টা বলা রয়েছে বানান করে। তাহলে ফর 3 আওয়ার্স। তাহলে কি হলো, ইট হ্যাজ বিন রেইনিং। দেখো ইট হচ্ছে সাবজেক্ট হিসাবে এলো, ইন্ট্রোডাক্টরি ইট, এটা নতুন করে আনা হলো বাক্যের মধ্যে, ইংরেজি সেন্টেন্সের মধ্যে। যেহেতু ইট এলো তার জন্য ইটের মোতাবেক আমাকে হ্যাজ বিন করতে হচ্ছে, হ্যাভ বিন আমি করতে পারবো না। তারপরে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম রেইন মানে বৃষ্টি পড়া, তার সাথে আইএনজি যোগ করলাম, তারপরে এই যে ফর না হলে সিন্স, তার সাথে টাইম, ফর যাবে যেহেতু সময়টা আমার নির্দিষ্ট নয়, ফর 3 আওয়ার্স। নেক্সট আরেকটা উদাহরণ দেখো, অঙ্কিতা বিকেল 5টা থেকে মাঠে খেলছে। দেখো অঙ্কিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনের নাম, একটি মেয়ের নাম। সে কি করছে, খেলছে বিকেল 5টা থেকে, মানে বিকেল 5টায় সে খেলাটা শুরু করেছে, কিন্তু এখন এই খেলা, ধরো এটা বিকেল 5টা বাজে, 5 PM আমি লিখলাম এখানে, বিকেল 5টায় সে খেলা শুরু করলো। কি বলেছে, বিকেল 5টায় মাঠে খেলেছে বলেছে, কি বলেনি তো, বলেছে বিকেল 5টা থেকে মাঠে খেলছে, মানে খেলার কাজটা এখনো তার রানিং আছে, চলছে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, কি না, অঙ্কিতা। এবার অঙ্কিতা যখন সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন করতে হবে, হ্যাভ বিন করতে পারবো না, করলাম হ্যাজ বিন। হ্যাজ বিন, এবার মেইন ভার্ব কি, খেলছে কোথা থেকে এসছে, খেলা থেকে এসছে, খেলা মানে কি, প্লে। তাহলে মেইন ভার্ব কি হলো, প্লে, তার সাথে আইএনজি যোগ করতে হবে। অঙ্কিতা হ্যাজ বিন প্লেইং, হয়ে গেল। অবজেক্ট কি আছে, মাঠে খেলছে, ইন দা ফিল্ড। আগে আমাকে অবজেক্টটাকে করে নিতে হবে কিন্তু এই টাইমের আগে, ইন দা ফিল্ড। এইবারে আমার সময়ের জায়গাটা আসবে। কি বলেছে, বিকেল 5টা থেকে। এবার দেখো সময় আমার নির্দিষ্ট করে দিয়েছে, কটা থেকে খেলা শুরু করেছে সেটা বলা আছে। যখন আমার সময় নির্দিষ্ট তখন আমি কিন্তু সিন্স করব, ফর আর তখন করব না। তাহলে সিন্স লিখবো এখানে, ফিল্ড সিন্স কি, বিকেল 5টা থেকে, তার মানে কি 5 PM। এখানে দেখো সংখ্যায় লেখা আছে, আমি এখানে সংখ্যায় লিখতে পারি, কোনো অসুবিধা নেই আমার, 5 PM। তাহলে কি দাঁড়ালো, অঙ্কিতা আমার সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ফার্স্টে করতে হবে। হ্যাভ বিন নালে হ্যাজ বিন, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন করতে হবে, ঠিক আছে। মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, ঠিক আছে। তারপরে অবজেক্ট ইন দা ফিল্ড, কোথায় না, মাঠে খেলছে বলেছে, তাহলে ইন দা ফিল্ড হলো। তারপরে টাইম, ফর বা সিন্স লিখে টাইম। তাহলে এখানে সিন্স হচ্ছে কেন না, আমাকে সময়টা নির্দিষ্ট করে দিয়েছে, তার জন্য সিন্স। তারপরে যে সময়টা বলা আছে বিকেল 5টা 5 PM, এটা এর সাথেই রয়েছে। তাহলে এই হলো আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিশেষ নিয়ম। এখানে তোমরা একটা বিশেষ জিনিস শিখলে যে ইন্ট্রোডাক্টরি ইট এর নাম, যে ইন্ট্রোডাক্টরি ইট, এটাকে কেন ব্যবহার করা হচ্ছে, এটা তোমরা নতুন জিনিস একটা জানলে। আমি আবারও বলছি, যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্টের যাই হোক, যে টেন্সই হোক, হয়তো 15টা 20টা ট্রান্সলেশন দিলেও তোমরা পড়ে ফেলছো, তার মানে এই নয় যে তোমরা আবার ভিডিওটা দেখবে না, আদারওয়াইজ ওভার কনফিডেন্স গ্রো করে যাবে তোমাদের মধ্যে, সেটা হোক কখনোই কাম্য নয়। পারছো খুব ভালো কথা, আবার ভিডিওটা দেখো, এটাতে তোমাদের রিভাইজ হচ্ছে। দেখবে ভিডিওটার নিচে লেখাই রয়েছে, উল্লেখ করাই রয়েছে যে রিভাইজড, মানে আবার তোমাদের রিভিশন করানো হচ্ছে ছোট ছোট পার্ট তৈরি করে ভিডিওগুলো। কাজেই ভালো করে দেখো, যারা আগে নোট ডাউন করোনি, আগে ভালো করে প্র্যাকটিস করোনি, তারা আবার নোট ডাউন করো। এই যে সেন্টেন্স তৈরি করার যে স্ট্রাকচারটা, সেটা ভালো করে লিখে না দেখে প্র্যাকটিস করো। নিজেরা সেন্টেন্স বাড়িতে বাংলা নাও, নিয়ে সেগুলোকে এই ছক অনুযায়ী ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করো। দেখবে, আশা করছি আর কোনো রকম কনফিউশন থাকবে না। সো থ্যাংক ইউ।